নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখতে শুরু করেছেন প্রবীর প্লাসের প্রবচন অনুষ্ঠান। এই প্রবচন অনুষ্ঠান করতে করতে প্রায় 47 দিন হয়ে গেল। 50,000 সাবস্ক্রাইবার আমাদের হয়ে গিয়েছে। আমরা কৃতজ্ঞ, ধন্যবাদ জানাই আপনাদেরকে। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। নিচে লাল রঙে লেখা সাবস্ক্রাইব অংশে একবার টাচ করুন, তারপরে বেল আইকনে টাচ করুন। একটা নতুন বক্স খুলে যাবে, তাতে অল বলে যে অপশন আছে সেটাকে একবার টাচ করুন। আপনারা আমাদের সাবস্ক্রাইবার হয়ে যাবেন। প্রতিদিন সোম থেকে শুক্র আপনারা কিন্তু আমাদের এই প্রবীর প্লাস অনুষ্ঠানটা নিয়মিত দেখতে পাবেন। যাই হোক, আজকের অনুষ্ঠানে চলে আসি। শ্রমিক ভট্টাচার্য নতুন বিজেপির সভাপতি হয়েছেন। তার পথ কতটা কণ্টকময়, কতটা কুসুমাস্তীর্ণ বা কতবা কণ্টকাকীর্ণ, এটা কিন্তু একটা আলোচনার বিষয়। কারণ যে সময়ে শ্রমিক ভট্টাচার্য সভাপতি হয়েছেন সেটা বিজেপির মোটেও ভালো সময় নয়। বিজেপির ভালো সময় চলে গিয়েছে 2021-এই। তারপর থেকে বিজেপি ক্রমাগত তারা ক্ষইতে শুরু করেছে ইন দ্য সেন্স তাদের ভোট কমছে। 11টা নির্বাচন হয়েছে, উপনির্বাচন, তাদের কোনোটায় জেতেনি। এমনকি সমবায় নির্বাচনগুলোতেও তারা পরাজিত হচ্ছে। এই রকম একটা সময় বিজেপি শ্রমিক ভট্টাচার্যকে তারা সভাপতির দায়িত্ব দিয়েছেন। শ্রমিক অত্যন্ত ভদ্র মানুষ, সুললিত ভাষায় কথা বলেন। আমি তার ব্যক্তিগত চরিত্র নিয়ে কোনো কাটাছেঁড়া করতে চাই না, সে নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে, সেটা নিয়ে একটা কথাও বলবো না। কিন্তু শ্রমিক যে একজন সুবক্তা এটা তার শত্রুরাও স্বীকার করেন। এবং শ্রমিকের একটা প্লাস পয়েন্ট হচ্ছে শ্রমিক কিন্তু নিজের দল, বিরোধী দল সকলের সাথেই খুব ভালো ব্যবহার করেন। আমাদের মতো সাংবাদিকদের সাথে তার সম্পর্ক অত্যন্ত ভালো। প্রত্যেক সাংবাদিককে তিনি সম্মান দিয়ে কথা বলেন, প্রত্যেককে সময় দেন। মানুষ হিসেবে যথেষ্ট ভালো মানুষ। এই পর্যন্ত শ্রমিকের প্রশংসা। এরপর বিজেপির নেতারা যে যাই বলুক, তারা নিশ্চিতভাবে জানেন কোনো অবস্থাতেই 26-এ তাদের হাতে পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতা আসছে না। নির্বাচনের বাকি আছে 8 মাস। 8 মাস আগে রাজ্য সভাপতি নির্বাচন করলে তার পক্ষে সম্ভব না প্রায় 45,000 বুথে কমিটি তৈরি করে জেতা তো দূরস্থ, ছেড়ে দিন, ভদ্রস্থ লড়াইয়ের একটা ক্ষেত্র তৈরি করা সম্ভব না। শ্রমিক ভট্টাচার্যকে ছেড়েই দিন, খোদ নরেন্দ্র মোদী, অমিত শাহেরাও এই দুঃসাধ্য কাজটা করতে পারতেন না। পশ্চিমবঙ্গে হাওয়া দিয়েই যদি ভোটে জেতা যেত, তাহলে 21-এ যে মোদী হাওয়া ছিল তাতেই কিন্তু বিজেপি শাসন ক্ষমতায় এসে যেত। এবং আপনাদের বলি, তৎকালীন বিজেপির নেতারা, তৎকালীন বলতে আমি বলছি তৎকাল বিজেপি নেতারা, যারা সবাই গিয়ে চার্টার প্লেনে করে ভিড়েছিল বিজেপির পতাকার তলায়, সেই নেতারা কিন্তু রীতিমতো মন্ত্রিসভা পর্যন্ত গঠন করে ফেলেছিলেন। এতটাই বিজেপিতে মোদির হাওয়া ছিল, রাজ্যে মোদির হাওয়া ছিল। কিন্তু তা তো হলো না। যদি হাওয়াই কাজ হতো তাহলে তো বিজেপি ক্ষমতা এসেই যেত 2021-এই। পশ্চিমবঙ্গের নির্বাচন জিততে লাগে জোরদার সংগঠন, আর সেই সংগঠন না থাকার কারণে এই রাজ্যে কংগ্রেস আজ প্রায় অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছে। নিজেদের দুর্ভেদ্য সংগঠন ধরে রাখতে না পারার কারণে বামেরা বঙ্গ বিধানসভায় শূন্য হয়ে গিয়েছে। তাহলে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে, বিজেপির সংগঠন কি এতই স্ট্রং, এতই মজবুত যে গত বিধানসভায় তারা 77টি আসন পেয়ে গিয়েছিল? কার্যত যদি আপনি মাঠে ময়দানে নেমে পরীক্ষা করতে নামেন, যেটা আমরা সমীক্ষা করতে গিয়ে দেখছি, আপনিও যদি মাঠে ময়দানে নেমে পরীক্ষা করেন, আপনি প্রতিটি পাড়ায়, প্রতিটি গ্রামে একজন হলেও সক্রিয় বামপন্থী কর্মীকে দেখতে পাবেন। প্রতিটি পাড়ায়, প্রতিটি গ্রামে একজন হলেও বামপন্থী কর্মী আছেন যারা এখনো গণশক্তি লাগান, যারা এখনো পোস্টার সাটেন, পতাকা লাগান। এরকম কিন্তু একজন হলেও পাবেন। কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারি, একদম দায়িত্ব নিয়ে বলছি, রাজ্যের অন্তত 40-45% পাড়ায় বা গ্রামে আপনি এমন একজনকেও পাবেন না যিনি সক্রিয়ভাবে বিজেপিটা করেন। তাহলে বিজেপি এত ভোট পেল কি করে? সেই 22.5% বাম ভোটের কথায় আসবেই। সেই 22.5% ভোট যারা বাম, তারা অর্পণ করেছিল বিজেপির পায়ে, যেটা বিজেপিতে চলে গিয়েছিল বামেদের একটা হুইসপার ক্যাম্পেনিংয়ে। বঙ্গ বিজেপির নেতারা এই সহজ পাটিগণিত কি বোঝেন না? আলবাত বোঝেন, নিশ্চয়ই বোঝেন। তারা জানেন তারা বাম ভোটেই পুষ্ট, এটা কিন্তু তারা বোঝেন।
বিশেষত যারা আরএসএস থেকে বিজেপিতে এসে আজ নেতৃত্ব দিচ্ছেন, তাদের ট্রেনিংটাই এমন হয়, তারা কিন্তু মাটির গন্ধটা অত্যন্ত ভালো বোঝেন। তারাও জানেন বিলক্ষণ, মানে একদম মানে নিশ্চিতভাবে জানেন 26-এ তাদের ক্ষমতায় আসা হচ্ছে না কিছুতেই। বিশ্বনাথ চক্রবর্তী নামক এক সব জানতা টিভিওয়ালার দাবি, মানে তার দাবি অনুযায়ী বিজেপি যতই নির্বাচন কমিশনকে ম্যানেজ করবার চেষ্টা করুক অথবা দেশের সমস্ত প্যারামিলিটারি ফোর্স তাদেরকে ভোটের কাজে নামাক, এমনকি 294টা কেন্দ্রে 294 দফাতেও যদি ভোট হয়, এবারে লক্ষ্মীর ভান্ডার যদি যারা 3000 টাকা বলছেন, সেই জায়গায় যদি 10,000 টাকা দেওয়ারও প্রতিশ্রুতি দেওয়া হয়, বিজেপি আসলে মানে ভোট মেশিনারিটাই নেই যে তারা জিতবে। যা প্রতিশ্রুতি দিক, যা কিছু করে নিক, নির্বাচন কমিশন যত রকম তাদের দুর্বুদ্ধি আছে কাজে লাগাক, যত খুশি প্যারামিলিটারি ফোর্স নিরাপত্তা রক্ষী দেওয়া হোক, বিজেপি জিততে পারবে না। কারণ তাদের সেই ভোট মেশিনারিকে যেটা বলা হয়, সেই ভোট মেশিনারি কিন্তু নেই। যে মেশিনারি প্রয়োগ করে গ্রামেরা মানে 34 বছর ক্ষমতায় ছিল, 3.5 দশকের কাছাকাছি, আর তৃণমূল 14 বছর ধরে ক্ষমতায় আছে এই ভোট মেশিনারির জোরে। শ্রমিক ভট্টাচার্য, দিলীপ ঘোষেরা কিন্তু অনুধাবন করেছেন, যতদিন না পর্যন্ত এরকম একটা মেশিনারি তৈরি করা যাবে, নরেন্দ্র মোদী, অমিত শাহ, যোগী আদিত্যনাথ, হিমন্ত বিশ্ব শর্মা সহ গোটা বিজেপিও যদি এই রাজ্যে প্রচারে চলে আসে, তাহলেও কোনো লাভ হবে না। কর্মীদের উজ্জীবিত করবার জন্য ভাষণ দিতে হয়, শ্রমিক ভট্টাচার্য, দিলীপ ঘোষেরা তা দেবেন নিয়ম রক্ষা করতে। 21-এ 200 আসনের দাবি করে হাফও জোটেনি বিজেপি। 26-এ যাতে একেবারে সাফ না হয়ে যায়, তাই কর্মী সমর্থকদের কাছে মানে এই আবেদন করতে হচ্ছে যে আমরাই আসছি ক্ষমতায় 2026-এ, এরকম বক্তৃতা করতেই হবে দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার এবং শ্রমিক ভট্টাচার্যদেরকে। আরএসএস ইতিমধ্যে 31-এর নির্বাচনকে কিন্তু টার্গেট করেছে। 31 মানে 2026 না, তারও 5 বছর পরে 31-এর নির্বাচনকে টার্গেট করে কিন্তু এগোচ্ছে আরএসএস। তারা শুরুও করেছে সেই লক্ষ্যে কাজ। তৃণমূলের বিকল্প মেশিনারি চাই তাদের। শ্রমিক দিলীপেরাও কিন্তু সেটাই চাইছেন, কিন্তু শুভেন্দুর হাত থেকে হুড় করে সময় চলে যাচ্ছে, তার হাত থেকে সময় বেরিয়ে যাচ্ছে, জলের মতন করে বইছে গলগল করে সময়, তিনি ধরে রাখতে পারছেন না। তার মুখ্যমন্ত্রীর চেয়ারটা এবারেই চাই, এখনই চাই, আজই চাই। তার পেছনে অনেকগুলো কারণ আছে। প্রথমত, দেশে যে সরকার চলছে তা মূলত শরিক দলের ঘাড়ে চেপে চলছে। নীতিশ কুমার, চিরাগ পাসওয়ান, চন্দ্রবাবু নাইডুদের ভরসায় চলছে। আর 3টে রাজনৈতিক দলই ডিগবাজি খাওয়ার ক্ষেত্রে ওস্তাদ। 3টেই যখনই তাদের নিজেদের রাজ্যে কোনো স্বার্থে ঘা পড়বে, তারা ডিগবাজি খাবেই। বিহার নির্বাচনে বিজেপির গলার কাঁটা, যদি মানে কেন্দ্রে বিজেপি সরকার পড়ে যায় কোনোভাবে, শুভেন্দুর তিহাড় যাত্রা প্রায় সুনিশ্চিত, মুখ্যমন্ত্রী হওয়া তো অনেক দূরের ব্যাপার। গুজরাট কোঅপারেটিভ ব্যাংকের সমস্যাও কিন্তু আছে শুভেন্দু। আবার এদিকে শ্রমিক দিলীপদের কাছাকাছি মানে এসে যাওয়া, শ্রমিক এবং দিলীপ ঘোষ কাছাকাছি এসে যাওয়া, দিল্লি থেকে দিলীপ ঘোষের ডাক পাওয়া বাড়তি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে শুভেন্দু। শ্রমিক রাজ্য সভাপতি হয়েই যেভাবে পুরনো বিজেপি নেতাকর্মীদের গুরুত্ব দিতে শুরু করেছেন, তাতে নব্য এবং তৎকাল বিজেপির দুশ্চিন্তা বাড়ছে। সুকান্ত মজুমদারের আমলে শুভেন্দু যেভাবে ছড়ি ঘুরিয়ে সারা রাজ্যে একটা প্যারালাল সংগঠন তৈরি করে ফেলেছিলেন, নিজের অনুগামীদের পদে বসিয়ে, বিভিন্ন জায়গায় তার নিজের অনুগামীদেরই পদে বসিয়েছিলেন, একটা প্যারালাল সংগঠন তৈরি হয়ে গিয়েছিল। শ্রমিক জমানায় সেই মৌরুসি পাট্টা কিন্তু আর চলবে না, তা মোটামুটি স্পষ্ট। মর্নিং শোজ দ্য সকালই যেমন বুঝিয়ে দেয় সারাদিনটা কেমন যাবে, তেমনি শ্রমিক ভট্টাচার্য উদয় হতেই বুঝিয়ে দিয়েছেন বিজেপি চলবে আরএসএস-এর নির্ধারিত পথে। মার্কাটারি হিন্দুত্ববাদের কথা বাংলায় হিন্দুরা যে ভালোভাবে নিচ্ছেন না, সেটা গত 11টা উপনির্বাচনে পরিষ্কার হয়ে গিয়েছে। তাই শ্রমিককে বহুত্ববাদের পথ ধরতে হয়েছে, অ্যান্টি মুসলমান বয়ান থেকে সরে আসতে হয়েছে। তাই খানিকটা নয়, অনেকটাই ব্যাকফুটে এখন কাঁথির মেজখোকা। তার ঔজ্জ্বল্য সবটাই কিন্তু অমিত শাহের সৌজন্যে।
অমিত শাহ তাকে অ্যাবসলিউট পাওয়ার দিয়ে রেখেছিলেন। ফল হিসেবে কি পেয়েছেন অমিত শাহ? এটা দেখি, প্রতিটি নির্বাচনে পরাজয়, হিন্দু ভোট ক্রমাগত কমে যাওয়া, আর যেখানে মানে নিজেদের দলের লোকজনকেই তার ধরে রাখতে পারছে না শুভেন্দু, সেখানে নতুন করে আসন জিততে পারা। সাংগঠনিক দিক থেকে শুভেন্দু যে চূড়ান্ত ব্যর্থ, এবার সম্ভবত তার কেন্দ্রীয় নেতৃত্ব বুঝতে শুরু করেছে। তাই দিলীপ ঘোষকে দিল্লিতে ডেকে আবার পুরনো ফর্মে ফিরতে চাইছে বিজেপি। কারণ বিজেপি বুঝেছে দিলীপ ঘোষের লাইনটাই সঠিক লাইন, শুভেন্দুর লাইনটা মোটেও সঠিক লাইন ছিল না। দিলীপ ঘোষ যখন নেতৃত্বে ছিলেন তখন দিলীপ ঘোষের নেতৃত্বে বিজেপি এই পশ্চিমবঙ্গ থেকে 18টা আসন জিতেছিল, যেটা কল্পনাতীত ছিল, সকলের কল্পনার বাইরে ছিল। বিজেপি বিধানসভায় 77টা আসন জিতেছিলেন এই দিলীপ ঘোষের নেতৃত্বে। তার মানে দিলীপ ঘোষের নেতৃত্বই সঠিক, এবং শুভেন্দুর নেতৃত্বে বকলমে সুকান্ত মজুমদার তারা কি করেছেন? কিচ্ছু করতে পারেননি, উল্টে একের পর এক নির্বাচনে হেরেছেন, ভোট শতাংশ কমেছে। তাহলে শুভেন্দুর ভবিষ্যৎ কি একেবারেই অন্ধকার এই বঙ্গ বিজেপিতে? না, তা কিন্তু নয়। অন্তত আগামী বিধানসভা নির্বাচন পর্যন্ত শুভেন্দুর ভবিষ্যৎ মোটামুটিভাবে সুরক্ষিত। তবে নির্বাচনে প্রার্থীদের জিতিয়ে আনার জন্য প্রবল একটা চাপ আসবে শুভেন্দুর ওপর দিল্লি থেকে। দিল্লি বলতেই পারে, তোমার চে গুয়েভারার ট্যাটু লাগানো যে চেলা আছে তাকে নিয়ে উত্তরবঙ্গের সবকটা আসন আর 2 মেদিনীপুরের জঙ্গলমহলের অন্তত 60 থেকে 70% সিট তোমাকে জিতিয়ে আনতে হবে, এবং জিতিয়ে এনে তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি কিন্তু রাজনীতিতে প্রাসঙ্গিক। এটা তো প্রমাণ করতে হবে, আর তা না হলে তিহারের দরজা কিন্তু তোমার জন্য খোলাই আছে। ততটা কড়া সিদ্ধান্ত যদি দিল্লি বিজেপি নাও নেয়, মানে আমরা দেখতে পেতে পারি যে লালকৃষ্ণ আদবানির মতন বানপ্রস্থে গিয়ে সাইড লাইনের বাইরে বসে খেলা দেখছে মেজো খোকা। তাই আগামী বিধানসভা নির্বাচন যদি সবচেয়ে ক্রুশিয়াল কারোর কাছে হয়ে আসে, সেটা নিশ্চিতভাবে শুভেন্দুর কাছেই আসতে চলেছে। আমাদের হিসাবে বলছি, বিজেপি আগামী বিধানসভা নির্বাচনে মেরে কেটে 52 থেকে 58টা আসনে আটকে যাবে। যদিও আমরা আমাদের সমীক্ষায় 62টা দেখিয়েছি, কিন্তু যত দিন যাচ্ছে বিজেপির পরিস্থিতি কিন্তু খারাপ হচ্ছে। তাই যখন আপনাদেরকে আমরা সমীক্ষা দেখিয়েছি, মানে যখন সমীক্ষা শেষ করেছি গত মাসে, তার থেকে পরিস্থিতি খানিকটা বদলেছে। তাই 58 থেকে কমে 52, এই 62 থেকে কমে 52 থেকে 58তেই আটকে যেতে পারে বিজেপি আমাদের হিসেব অনুযায়ী। বামেদের উত্থান এর একটা বড় কারণ, আর তাই যদি হয় শুভেন্দু বিরোধী দলনেতার পদটাও কিন্তু খোয়াবেন অনিবার্যভাবে। মুখেই মানিতং জগৎ দিয়ে কিছুদিন চলা যায়, চিরদিন তো চলা যায় না। শুভেন্দুর উগ্র সনাতনীর নাচন কোদন আর তীব্র মুসলমান বিদ্বেষ দিয়ে নব্য এবং তৎকাল বিজেপির কাছে বাহবা পাওয়া যায়, হাততালি পাওয়া যায়, বাংলার ভোটে জিতে আসা যায় না। আরএসএস কিন্তু সংগঠনে বিশ্বাসী, ওই মান্থা টান্থা ধরে কয়েকজন ইউটিউবারকে পয়সা টয়সা দিয়ে কিন্তু সংগঠন হয় না। আমার এতদিনকার সাংবাদিকতার অভিজ্ঞতা বলছে, আরএসএস শ্রমিককে পপুলিজমের পেছনে না দৌড়ে সংগঠনেই জোর দিতে বলবে। কারণ এই পপুলিস্ট রাজনীতি করতে গিয়ে বিজেপি কিন্তু এই গত 5 বছরে অনেক কিছু খুইয়েছে। সেই পপুলিজমের রাস্তায় হয়তো শ্রমিক দৌড়বেন না, তাকে সংগঠনেই জোর দিতে বলবে আরএসএস, যাতে আগামী 5 বছর পর, অর্থাৎ 88,000 বুথে, আগামী 5 বছর পর মানে 31-এর কথা বলছি আমি, এমন একটা জায়গায় তারা আসে যাতে 88,000 বুথ যে আছে পশ্চিমবঙ্গে, তাতে অন্তত 2জন করে সক্রিয় কর্মী প্রস্তুত রাখা যায়। সেই লক্ষ্যেই শ্রমিক হয়তো এগোবেন। আগামী 240-42 দিনে সেটা করতে যাওয়া বা করা দুটোই কার্যত অসম্ভব। শ্রমিক সম্ভবত আরএসএস এর পথেই হাঁটতে চাইবেন। তবে সে পথে হাঁটতে গেলে বেশ কিছু পথের কাঁটাকে সবার আগে সরাতে হবে, আর সেটা করতে হবে অতি দ্রুততার সাথে। আমরা বুঝতে পারছি, বা আপনারাও বুঝতে পারছেন, শ্রমিকের পথের কাঁটা হয়ে কারা হতে চলেছেন। একদম অবশ্যম্ভাবীভাবে নব্য বিজেপি এবং তৎকাল বিজেপি, তারাই শ্রমিককে প্রতি পদে আটকানোর চেষ্টা করবে। আমরা অপেক্ষা করছি শ্রমিকের পথ কোনটা হবে, মানে কোন পথে শ্রমিক এগোবেন তার জন্য। আর আপনারা অপেক্ষা করুন আজ রাত 8টার এক্স ফ্যাক্টরের জন্য। সবাই খুব ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকুন, আমাদের পাশে থাকুন এভাবে।
আর সব গুরুত্বপূর্ণ খবরের চুলচেরা বিশ্লেষণ আপনাদের কাছে প্রতিদিন সোম থেকে শুক্র আমরা যাতে নিয়ে আসতে পারি। প্রবীর প্লাস, সব বাঙালির প্লাস পয়েন্ট, আপনারও প্লাস পয়েন্ট হয়ে থাক। নমস্কার।